গভীর রাতে ঘুমের মধ্যে আমি অনুভব করলাম কেউ আমার সাথে যেন ভিন্ন রকম কিছু করার চেষ্টা করছে। এরকম পরিস্থিতিতে হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। আমি ঘুম থেকে উঠে দেখি কাকিমা আমার সাথে কেমন জানি করছে। আমি বললাম, কাকিমা আপনি আমার সাথে কি করছেন? কাকিমা আমাকে বলল, আমি তোমার সাথে কি করছি তুমি দেখছো না? তুমি এত কথা বলতেছ কেন? আমি যা করছি তুমি আমাকে তা করতে দাও। কাকিমার ধমকে আমি খুব ভয় পেয়ে গেলাম। আমি বললাম, আচ্ছা ঠিক আছে কাকিমা, তোমার যা মন চায় তা কর। তারপর হঠাৎ করে কাকিমা যেন একটু উন্মাদ হয়ে গেল। উন্মাদ হয়ে কাকিমা এই ঝড় বৃষ্টির রাতে আমার সাথে যা করল তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা গরম হয়ে যাবে। বন্ধুরা গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি গল্পটি শুনিয়ে তোমরা অনেক মজা পাবে। বন্ধুরা তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ, তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, আমি ফারদিন। এটা আমার ছদ্মনাম। বর্তমানে আমার বয়স 25। আজকে আমি তোমাদের মধ্যে যে গল্পটি বলল তখন আমার বয়স ছিল 13 কিংবা 14। আমার কাকা ছিল একজন ছোটখাটো ব্যবসায়ী। মাঝে মধ্যেই কাকা যখন ব্যবসার কাজে বিভিন্ন জায়গা চলে যেত তখন 3 দিন 4 দিন এমনকি 1 সপ্তাহ পর্যন্ত বাহিরে থাকত। যখনই কাকা বাড়িতে থাকত না তখনই কাকিমাদের বাসায় আমাকে থাকতে হতো। কারণ এক হচ্ছে কাকিমার বিয়ে হয়েছে, মাত্র বছর 2 হয়েছে। কাকিমার এখনো কোনো সন্তানাদি হয় নাই। 2 হচ্ছে কাকিমা একলা একলা থাকতে অনেক ভয় পেত। কাকা যখন ব্যবসার কাজে বিভিন্ন জায়গায় চলে যেত, বাড়িতে আসতে পারত না, তখন কাকিমা একলা একলা রাতে থাকতে পারত না, খুব ভয় পেত। আমাদের বাড়িটা খুব নির্জন ছিল। আমাদের বাড়িতে আর কোনো ছেলে মেয়ে ছিল না। আমার কাকা তো সবে মাত্র কিছুদিন হয়েছে বিয়ে করেছে। আর আমি আমার বাবার একমাত্র সন্তান। আমাদের কোনো ভাই বোন ছিল না। আমাদের বাপ চাচারা মোট 2 জন, আমার আব্বু এবং আমার কাকা। অর্থাৎ এক কথায় বলতে গেলে এই বাড়িতে 14-15 বছরের ছেলে যদি থাকে তাহলে শুধুমাত্র আমি। রাত্রে কাকিমা যখন একা একা বাসায় থাকত তখন কাকাই আমাকে বলতো যে, তোর কাকিমা একা একা থাকলে সে অনেক ভয় পায়। বাড়িতে তো আমাদের অন্য কোনো মানুষ নাই। তুই আমাদের ভাইয়ের ছেলে হলে কি, আর আমার ছেলে হলে কি, তুই তো আমাদের একমাত্র ছেলে। তুই তো জানোস যে আমি একটা ছোটখাটো ব্যবসা করি। আমাকে মাঝে মধ্যেই ব্যবসার কাজে বাহিরে থাকতে হয়। যখন আমি বাহিরে থাকি তখন তুই আমাদের বাসায় থাকবে। কারণ তোর কাকিমা রাত্রিবেলায় একা একা থাকতে পারে না। আর তাছাড়াও তোর কাকিমা প্রেসারের রোগী। আমি যখন বাড়িতে থাকব না তখন তুই আমাদের বাসায় গেস্ট রুমে থাকবে। আর তোর কাকিমার কাছ থেকে টাকা নিয়ে যা বাজার সদাই লাগে সবকিছু করে দেবে। আর তোর কাকিমার দেখাশোনা করবে। ঠিক আছে? আমি বললাম, ঠিক আছে কাকা। কাকিমার যা যা বাজার লাগে সবকিছু আমি করে দিব। এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না। তারপর থেকেই বন্ধুরা, কাকা যখন বাড়িতে থাকত না তখন কাকাদের এখানে আমাকে থাকতে হতো। কাকিমা যে রুমে থাকত ঠিক পাশের রুমেই আমি থাকতাম। কিন্তু আমি যখনই কাকাদের রুমে যেতাম, অর্থাৎ কাকার এখানে রাতে থাকতে যেতাম, তখনই কাকিমা আমাকে ডেকে নিয়ে যেত তার রুমে এবং আমাকে নিয়ে গল্প করত, অনেকক্ষণ টিভি দেখত। আমার কাকিমা ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ালেখা করেছে। আর এদিকে আমি ক্লাস 8-এ পড়তাম। মাঝে মধ্যে কাকিমা আমাকে পড়াতো বটে, তবে বেশিরভাগই কাকিমা আমাকে নিয়ে গল্প করত এবং বিভিন্ন রোমান্টিক মুভি দেখত। একদিন আমি কাকির এখানে থাকতে গেলে কাকিমা আমাকে বলল, বাবা ফারদিন, আজকে তুমি আমার এখানে থাকবে। বাইরে যে ঝড় বৃষ্টি আর বজ্রপাত হচ্ছে তাতে আমি খুব ভয় পাচ্ছি। আমি বললাম, কাকিমার সমস্যা কি? বাহিরে বজ্রপাত থাকলেও তো সমস্যা নাই, চতুর্দিকে তো বিল্ডিং, আপনার কোনো ভয় নাই। তারপরও কাকিমা বলল, বাবা ফারদিন,
তোমাকে আমি যা বলছি তুমি তাই কর। আমার আজকে খুব একটা ভালো লাগছে না। তুমি আজকে আমার পাশে থাকবা, তা না হলে আমার খুব খারাপ লাগবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে কাকিমা, তোমার যেহেতু খারাপ লাগছে তাহলে তো নিশ্চয়ই তোমার পাশে আমাকে থাকতে হবে। কিছুক্ষণ পর কাকিমা আমাকে বলল, বাবা ফারদিন, অনেকদিন ধরে তোমার সাথে আমার গল্প গুজব আড্ডাবাজি হয়নি। আজকে তোমাকে নিয়ে আমি অনেক আড্ডা দিব। আমি বললাম, কাকিমা আমি খুব একটা বেশি আড্ডা দিতে পছন্দ করি না। তারপর কাকিমা আমাকে বলল, আজকে আমার সাথে তোমাকে আড্ডা দিতেই হবে। কাকিমার অনেক জোড়াজুড়িতে আমি আড্ডা দিতে রাজি হয়ে গেলাম। তারপর আমি বললাম, কাকিমা আমি তোমার সাথে আড্ডা দিতে রাজি আছি, কিন্তু আমার একটা শর্ত আছে। কাকিমা আমাকে বলল, বাবা ফারদিন কি শর্ত তোমার? আমি বললাম, কাকিমা আমার আব্বুকে আমি অনেক দিন ধরে বলছি আমাকে একটা মোবাইল কিনে দিতে, কিন্তু আমার আব্বু আমাকে কোনো মোবাইল কিনে দেয় না। কাকিমা তোমার সাথে আমি সারা রাত ধরে আড্ডা দিব, তুমি যতক্ষণ মন চায় ততক্ষণ আড্ডা দিব, কিন্তু তোমাকে আমার একটি মোবাইল কিনে দিতে হবে। আমার কথা শুনে কাকিমা হা হা করে একটা হাসি দিল। আমি বললাম, কাকিমা তুমি হাসলা কেন? তারপর কাকিমা আমাকে বলল, আরে ফারদিন, এটা কোনো ব্যাপার হলো? তোকে আমি কালকে একটা মোবাইল কিনে দিব, কিন্তু আমারও একটা শর্ত আছে, যদি আমার শর্তটা তুই মানতে পারিস। আমি বললাম, কাকিমা তোমার আবার কিসের শর্ত? ঠিক আছে, যদি তুমি আমাকে মোবাইল কিনে দাও তাহলে তুমি যে কোনো শর্ত দাও, আমি মেনে নিব। তারপর কাকিমা বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে রাত্রে আমি যা বলি তোমাকে তাই করতে হবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, যদি তুমি আমাকে মোবাইল কিনে দাও তাহলে তুমি যা বলবে আমি তাই করব। এভাবে কাকিমার সাথে কথা বলতে বলতেই গল্প করতে করতে সময় কেটে যাচ্ছে, কখন তা বলতে পারতেছি না। গল্প করতে করতেই আমি লক্ষ্য করলাম কাকিমা আমার দিকে কেমন ভাবে যেন তাকিয়ে রয়েছে। কাকিমার তাকানোর মধ্যে যেন একটা রহস্য লুকিয়ে আছে। আমি বললাম, কাকিমা যা মন চায় তা করুক, কাকিমা যা বলে আমি তাই করব, এর বিনিময়ে তো আমি একটা মোবাইল পাব। এই ভেবে কাকিমার শর্তে রাজি হয়ে গেলাম। তারপর আমি কাকিমাকে বললাম, কাকিমা এবার বলো তোমার সত্যটা কি? কাকিমা বলল, আরে ফারদিন, এত তাড়াহুড়া করছে কেন? আস্তে আস্তে তোমাকে আমি সব বলছি। আমার যে কি শর্ত তা তুমি রাত হলেই বুঝবে। এবার চলো আমরা শুয়ে পড়ি। আর এদিক দিয়ে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে বাহিরে। কিছুক্ষণ পর কাকিমা আমাকে বলল, বাবা ফারদিন, আজকে আমার খুব খারাপ লাগছে। এই যে এই মলমটা নাও, এই মলমটা নিয়ে আমাকে একটু আমার মাথায় মালিশ করে দাও, তাহলে মনে হয় একটু ভালো লাগবে। তারপর আমি আর কি করুম, বাধ্য ছেলের মতো হয়ে আমি কাকিমার মাথায় মালিশ করতে শুরু করলাম। একদিকে আমি মালিশ করতেছি, আরেকদিকে কাকিমা কেমন যেন অদ্ভুত অদ্ভুত আওয়াজ করতেছে। আমি বললাম, কাকিমা তুমি এরকম অদ্ভুত আওয়াজ করতেছ কেন? কাকিমা বলল, আরে বাবা তুই এটা বুঝবে না, তোকে যা বলছি তাই কর। আমি বললাম, ঠিক আছে কাকিমা। এই বলে বাধ্য ছেলের মত কাকিমার শিখানো অনুযায়ী আমি তাকে মালিশ করতে শুরু করলাম। এভাবে মালিশ করতে করতে কাকিমা হঠাৎ করে ঘুমিয়ে পড়ল। আমিও ঘুমিয়ে পড়লাম। গভীর রাতে ঘুমের মধ্যে আমি অনুভব করলাম কেউ আমার সাথে যেন ভিন্ন রকম কিছু করার চেষ্টা করছে। এরকম পরিস্থিতিতে হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। আমি ঘুম থেকে উঠে দেখি কাকিমা আমার সাথে কেমন জানি করছে। আমি বললাম, কাকিমা আপনি আমার সাথে কি করছেন? কাকিমা আমাকে বলল, আমি তোমার সাথে কি করছি তুমি দেখছো না? তুমি এত কথা বলতেছ কেন? আমি যা করছি তুমি আমাকে তা করতে দাও। কাকিমার ধমকে আমি খুব ভয় পেয়ে গেলাম। আমি বললাম, আচ্ছা ঠিক আছে কাকিমা, তোমার যা মন চায় তা কর। তারপর হঠাৎ করে কাকিমা যেন একটু উন্মাদ হয়ে গেল। উন্মাদ হয়ে কাকিমা এই ঝড় বৃষ্টির রাতে
আমাকে তার সাথে তাল মিলাতে বলল। অর্থাৎ সে যা যা আমাকে বলল আমি তাই যেন করতে লাগলাম। কারণ আমি যদি কাকিমার কথা না শুনি তাহলে তো কালকে কাকিমা আমাকে মোবাইল কিনে দিবে না। একটা মোবাইলের আশায় কাকিমা যা বলতেছে আমাকে তাই করতে হয়েছে। তারপর কাকিমা আমার সাথে এরকম ধরনের কাজ করতে লাগল, যার ফলে আমার অবস্থা খুব খারাপ হয়ে যেতে লাগল। তারপর আমি কাকিমাকে বললাম, কাকিমা তুমি আমাকে যে কাজ করার ইঙ্গিত দিচ্ছা সেটা করা কি ঠিক হবে? কাকা জানতে পারলে মনে কষ্ট পাবে। তারপর কাকিমা আমাকে বলল, ফারদিন, তোমার কি মোবাইল লাগবে না? আমি বললাম যে, কাকিমা লাগবে। তোমার যদি মোবাইল লাগে তাহলে তোমাকে আমার সাথে আজকে একটা কিছু করতে হবে, তাহলেই কেবল তুমি মোবাইল পাবে। তারপর কাকিমা আমার সাথে এমন কিছু করল যে আমার মুখে ভাষায় প্রকাশ করা অসম্ভব। আমিও তখন নিয়ন্ত্রণ হারিয়ে যা করার তাই হল। তারপর কাকিমার ইচ্ছামত আমার সাথে অনেকক্ষণ বিনোদন করল। তারপর একটা পর্যায়ে তিনি ক্লান্ত হয়ে গেলেন। তারপর আমি কাকিমাকে বিনয়ের সাথে বললাম, কাকিমা কাকার সাথে কখনো এরকম কিছু বলবেন না। আপনাকে অনুরোধ করলাম। কাকা জানতে পারলে আমাকে মেরে ফেলবে। তারপর কাকিমা বলল, আরে পাগল, তুমি এই বিষয় নিয়ে কোনো চিন্তা করো না। তুমি তো আমার কথায় রাখছো, তাই না? তোমার কাকা জানবে কি করে? এখানে তুমি আর আমি ছাড়া তো কেউ নাই। ফারদিন, তুমি অনেক সুন্দর। তোমাকে আমার অনেক পছন্দ। তুমি কিউট একটা ছেলে। তোমাকে আমি অনেক ভালোবাসি। কিন্তু আমি তোমাকে কখনো বলতে পারি নাই। তোমাকে নিয়ে বিনোদন করা আমার অনেক দিনের শখ। আজকে তুমি আমার ইচ্ছা পূরণ করবে। ঠিক আছে ফারদিন। বন্ধুরা, তারপর আমি আর কি করব? আমিও তো একজন মানুষ। আমারও তো কিছু না কিছু আছে। তারপর যা হবার তাই হলো। অনেকক্ষণ বিনোদনের পর ক্লান্ত হয়ে পড়লাম। বন্ধুরা, দিনটি ছিল আমার জন্য অনেক রোমান্টিক, স্মরণীয়। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমি আবার আসব তোমাদের মধ্যে নতুন কোনো গল্প নিয়ে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দাও। বন্ধুরা, এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। পরিশেষে তোমাদের সকলের নেক হায়াত কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। মাসি হাসতে হাসতে আমার কাছে এলেন এবং আমাকে জড়িয়ে ধরলেন। তাকে এতটা কাছে থেকে দেখে আমি খুব খুশি হয়েছিলাম, কারণ সেই জায়গায় আমাকে কেউ চিনত না। মাসির শৈশব আমার গ্রামের মধ্যেই কেটেছিল, কারণ তিনি আমার মায়ের কাছে পড়াশোনা করার জন্য এসেছিলেন। ছোটবেলা থেকেই মাসির প্রতি তার স্নেহ দেখতাম, যা আমাকে বরাবরই ভালো লাগত। মাসির এমন আচরণ আমাকে খুব স্বস্তি দিচ্ছিল, কিন্তু বুঝতে পারছিলাম না কেন আমি তার প্রতি আকৃষ্ট হচ্ছি। বারবার মনে হচ্ছিল মাসি যেন সবসময় আমার পাশে থাকেন এবং আমাকে জড়িয়ে ধরেন। সময়ের সাথে মনে হতে লাগল যেন আমি কারও ভালোবাসায় পড়েছি। এরপর একদিন মাসিকে নিজের বাড়ি ফিরতে হলো একটি জরুরি কাজের জন্য। তিনি আমাকে সঙ্গেও নিয়ে গেলেন। তার বাড়িতে পৌঁছাতে রাত প্রায় ৮টা বেজে গিয়েছিল। বাড়িতে পৌঁছে মাসি বললেন, চলো, কিছু খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, বাইরে প্রচণ্ড ঠান্ডা। আমি খাওয়ার জন্য না করে সরাসরি নিজের ঘরে চলে গেলাম। কিছুক্ষণ পর মাসি ঘরে এসে আমার বিছানায় একই কম্বলের নিচে বসে কথা বলতে শুরু করলেন। জীবনের নানা বিষয় নিয়ে তিনি আমাকে পরামর্শ দিচ্ছিলেন এবং তার স্নেহ মমতা প্রকাশ করছিলেন। তার প্রতিটি কথা আমার হৃদয়কে গভীরভাবে ছুঁয়ে যাচ্ছিল। তারপর হঠাৎ মাসি আমাকে, আমি একটি ছোট্ট গ্রামে থাকি। আজ আপনাদের সাথে আমার জীবনের একটি সত্য ঘটনা শেয়ার করতে চাই। কয়েক বছর আগে আমি এক আত্মীয়ের বিয়েতে তাদের গ্রামে গিয়েছিলাম। সত্যি বলতে বিয়েতে যাওয়ার বিশেষ ইচ্ছা ছিল না, কিন্তু মা বাবার জোরাজুরিতে যেতে হয়েছিল। সেই গ্রামে আমার মাসির বাড়ি ছিল। তার নাম পূজা, এবং বিয়ের পর ৫ বছর কেটে গেলেও তার এখনও কোনো সন্তান হয়নি। মাসিও সেই বিয়েতে এসেছিলেন। আমি দূর থেকে তাকে দেখেছিলাম, কিন্তু তিনি আমাকে দেখেননি। তার শৈশবও আমাদের গ্রামের মধ্যেই কেটেছিল, কারণ তিনি আমাদের গ্রামের স্কুল থেকেই ১০ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিলেন। ছোটবেলা থেকেই মাসিকে আমি খুব পছন্দ করতাম, কারণ তিনি সবসময় আমার প্রতি খেয়াল রাখতেন। ৫ বছর পর মাসিকে আবার দেখলাম। বিয়ের কিছুদিন আগে শেষবার তাকে আমাদের গ্রামে দেখেছিলাম।
এবার তাকে দেখে মনে হচ্ছিল তিনি যেন অনেক বদলে গেছেন। তার সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। তিনি যেন কোনো সিনেমার নায়িকার চেয়েও সুন্দর লাগছিলেন। তার সৌন্দর্য ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। মনে হল আমি প্রথমবারের মতো কোনো মেয়ের প্রতি আকৃষ্ট হচ্ছি। আমি একটু লাজুক এবং শান্ত প্রকৃতির ছিলাম, সহজে কারো সঙ্গে মিশতাম না, বিশেষ করে মেয়েদের সঙ্গে। কিন্তু সেদিন মাসির সৌন্দর্য এবং তার উপস্থিতি আমার সব চিন্তাভাবনা বদলে দিয়েছিল। আমি যেন প্রতিদিন তার মুখ দেখে আরও আকর্ষিত হয়ে পড়ছিলাম। কেন জানি না, কিন্তু তার প্রতি এই টানটা দিন দিন বাড়ছিল। নিজের মনের উপর অনেক নিয়ন্ত্রণ আনার চেষ্টা করলাম, কিন্তু মন যেন আমার কথা শুনতেই চাচ্ছিল না। যেখানেই সে যেত, আমি লুকিয়ে তাকে দেখতাম। একদিন আমার মনে হল, আমি যেন আর নিজের ইচ্ছাকে আটকাতে পারছি না। কয়েক ঘন্টার মধ্যেই আমি সাধারণ একজন মানুষ থেকে একজন পাগল প্রেমিকে রূপান্তরিত হয়ে গেলাম। সেই সময় জানুয়ারি মাস ছিল, শীতের তীব্রতা বেড়েই চলেছিল। রাতের বেলা ঠান্ডা যেন অসহ্য হয়ে উঠত। বিয়ের মৌসুম ছিল, কিন্তু থাকার তেমন কোনো বিশেষ ব্যবস্থা ছিল না। তখন আমার মাথায় একটাই চিন্তা ঘুরছিল, এই ঠান্ডায় রাতটা কিভাবে কাটাব। কিন্তু মনে হল, ঈশ্বর আমার কথা শুনলেন, আমার সমস্যার যেন সমাধান মিলল, কারণ সেই সময় মাসি হাসি মুখে আমার কাছে এসে আমাকে আলিঙ্গন করলেন। তাকে দেখে আমি অত্যন্ত খুশি হলাম, কারণ সেখানে আমার পরিচিত কেউ ছিল না। মাসির শৈশব আমাদের গ্রামেই কেটেছে এবং তিনি আমাদের গ্রামের স্কুল থেকেই পড়াশোনা করেছিলেন। মাসির সেই মুহূর্তের আলিঙ্গন যেন আমাকে এক অদ্ভুত প্রশান্তি এনে দিল। যা আশা করেছিলাম তা মুহূর্তেই পেয়ে গেলাম, তবে একটা জিনিস বুঝতে পারছিলাম না, কেন তার স্পর্শ আমাকে তার প্রতি আরও বেশি আকর্ষিত করছে। মনে হচ্ছিল মাসি যেন সবসময় আমার পাশে থাকেন। তার সঙ্গে সময় কাটাতে এক অন্যরকম আনন্দ অনুভব করছিলাম, যা আগে কখনো অনুভব করিনি। আমি যেন পুরোপুরি মোহিত হয়ে পড়েছিলাম। ঠিক তখন মাসি একটু দূরে সরে গিয়ে বললেন, কুনাল, তুমি কখন এলে? আমি উত্তরে বললাম, মাসি, আজই এসেছি। মাসি তখন বললেন, তোমাকে বেশ চিন্তিত লাগছে। কি হয়েছে? তখন আমি তাকে আমার রাতের ঘুমের অসুবিধার কথা বললাম। মাসি বললেন, এতে চিন্তার কিছু নেই। তুমি আমার বাড়ি চলো। সেখানে তুমি নিশ্চিন্তে ঘুমাতে পারবে। এ কথা শুনে আমি খুব খুশি হলাম এবং মাসির সঙ্গে তার বাড়ির দিকে রওনা দিলাম। রাতের আধার ছিল, আর রাস্তা ছিল সরু। মাসি বললেন, কুনাল, আমাকে তোমার হাত দাও। অন্ধকারে তুমি হয়তো পথ চিনতে পারবে না। তখন আমি তার হাত ধরার জন্য হাত বাড়ালাম। তার হাত ধরে এগিয়ে যাওয়ার মুহূর্তটি যেন আমার মনে এক নতুন অনুভূতি এনে দিল। তার নরম হাতে হাত রাখতেই মনে হল যেন এক অদ্ভুত শক্তি আমার ভেতর জেগে উঠেছে। তার হাত ধরে হাঁটতে হাঁটতে আমার মনে এক অসাধারণ আনন্দ হচ্ছিল। আমরা ধীরে ধীরে হাত ধরে তার বাড়ির দিকে এগিয়ে চলছিলাম। পথে দেখতে পেলাম আরও কিছু লোক তাদের গ্রামে ফিরছিল। আমরা সামান্য দূর হেঁটে যাওয়ার পর দেখলাম ৫-৬ জন মহিলা নিজেদের মধ্যে কথা বলছে। তাদের কথা কানে আসতেই শুনতে পেলাম। একজন বলছে, শুনেছি তোমার মেয়ের কাল এনগেজমেন্ট। পূজাকে ডেকো না, তা না হলে কোনো অমঙ্গল হবে। অন্য একজন বলল, এমন শুভ মুহূর্তে তো এমন কারো ছায়াও পড়া উচিত নয়, যাদের ভাগ্যে শুভ কিছু হয়নি। রাজেশকে ছেড়ে অন্য একজনের সঙ্গে নতুন সংসার শুরু করা উচিত বলে তাদের মধ্যে আলোচনা চলছিল। রাতের অন্ধকারে তারা বুঝতেই পারল না আমরা তাদের পেছন পেছন হাঁটছিলাম। তাদের কথা শুনে মাসি আমার হাত শক্ত করে চেপে ধরলেন। মনে হচ্ছিল যেন তিনি অনেক কষ্ট সহ্য করছেন। আমি এই কথা শুনে খুব কষ্ট পেলাম, বুঝতে পারছিলাম কতটা বেদনায় তিনি দিন কাটাচ্ছেন। কিছুক্ষণ পর মাসি হঠাৎ কান্নায় ভেঙে পড়লেন। তাকে এতটা ভেঙে পড়তে দেখে আমিও বিচলিত হয়ে পড়লাম। আমি তাকে থামানোর জন্য বললাম, মাসি, প্লিজ থামুন। তিনি থেমে গেলেন। আমি তার কাঁধে হাত রেখে বললাম, মাসি, এদের কথা শুনে মন খারাপ করবেন না। আপনি জানেন এতে আপনার কোনো দোষ নেই। আপনি খুব ভালো মানুষ। বিশ্বাস করুন, একদিন সব ঠিক হয়ে যাবে। আমার কথা শুনে মাসি কান্না করতে করতে আমাকে জড়িয়ে ধরলেন এবং বললেন, কুনাল, এটা নতুন কিছু নয়। আমার সাথে এটা সবসময় হয়। এখন আর বেঁচে থাকার ইচ্ছা নেই। তার এই কথা শুনে আমি তাকে আলতো করে দূরে সরিয়ে দিয়ে তার মুখে আঙুল রেখে বললাম, মাসি, এমন কথা আর কখনো বলবেন না। আমি তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করলাম। কিছুক্ষণ পরে তিনি শান্ত হলেন। প্রায় ১০ মিনিট হাঁটার পর আমরা তার বাড়িতে পৌঁছালাম। বাড়িতে ঢুকে দেখলাম মেশো বাড়িতে নেই। আমি মাসিকে জিজ্ঞেস করলাম, মেশো কোথায়?
তিনি বললেন, তোমার মেশো কাজের জন্য শহরে গেছেন। 4-5 দিন পরে ফিরবেন। আমরা বিয়ের অনুষ্ঠানে খাওয়া শেষ করে বাড়িতে ফিরেছিলাম। বাড়ি ফিরে মাসি আমাদের দুজনের জন্য দ্রুত বিছানা পেতে দিলেন। শীত প্রচণ্ড ছিল, তাই আমরা চাদরের মধ্যে ঢুকে গল্প করতে শুরু করলাম। বিভিন্ন বিষয়ে কথা বলতে বলতে হঠাৎ আমি জিজ্ঞেস করলাম, মাসি, এত বছর পরও আপনার সন্তানের কেন হল না? আমার কথা শুনে মাসি খুবই দুঃখ পেলেন এবং আবেগভরে বললেন, কুনাল, কি বলবো তোমাকে? তোমার মেশোর মধ্যেই একটি সমস্যা রয়েছে। তিনি কখনোই এ বিষয়টি আমাকে বলেননি, কিন্তু একদিন আমি নিজেই জেনেছি। তোমার মেশো যেই ক্লিনিকে টেস্ট করিয়েছিলেন, সেখানে আমার এক বন্ধু কাজ করে। সেই আমাকে জানিয়েছে তোমার মেশো কখনো বাবা হতে পারবেন না। মাসি একটু থেমে আবার বললেন, আমি কখনো এ নিয়ে তার সঙ্গে কথা বলিনি। তবে একটা জিনিস দেখেছি, তোমার মেশো বিভিন্ন সাধুসন্তদের প্রতি খুবই বিশ্বাস রাখেন। তাদের কথায় তিনি অনেক টাকা খরচ করেছেন। কেউ বলেছে 5 মাসের মধ্যে সুখবর আসবে, কেউ 3 মাসের মধ্যে। এমনকি একজন তো 1 মাসেই সুখবরের প্রতিশ্রুতি দিয়েছিল। তবে এইসব কথা শুনতে শুনতে 3 বছর কেটে গেছে। আমি জানি এসবের কোনো ফল হবে না। এই কথা বলার সময় মাসি কান্নায় ভেঙে পড়লেন। আমি তার এই কষ্ট দেখে নিজেও খুব খারাপ অনুভব করলাম। তখনই আমি আমার বিছানা থেকে উঠে ধীরে ধীরে উঠে গিয়ে মাসির বিছানার পাশে বসলাম। তার চোখের জল মুছতে গিয়ে তার হাত ব্যবহার করলাম। যখন তার চোখের জল মুছলাম, তখন তিনি একটুখানি হেসে ফেললেন। মাসি বললেন, কুনাল, তুই এখনও আমার কতটা খেয়াল রাখিস। আমি একটু হেসে দিলাম এবং আমার বিছানায় ফিরে যেতে চাইলাম, কিন্তু ঠিক তখনই মাসি আমার হাত ধরে বললেন, কুনাল, যদি তুই আজ এখানে না থাকতিস, আমি হয়তো এমন কিছু করে ফেলতাম যা ভুল হতো। তুই সত্যিই খুব ভালো। আজ তুই আমাকে বাঁচিয়েছিস। তিনি আমার হাত নিজের হাতে নিয়ে বললেন, তোর মতো পুরুষ খুব কমই আছে, যারা মহিলাদের কষ্ট বোঝে এবং তাদের অনুভূতিকে গুরুত্ব দেয়া। তুই সত্যিই অসাধারণ। এই কথা শুনে আমার মনে এক অদ্ভুত আনন্দ হল। আমরা কথা বলতে বলতে মাসি আমার হাত আলতো করে চেপে ধরছিলেন। আমি তার দিকে কিছু বলার চেষ্টা করছিলাম, কিন্তু আমার মনে যেন এক বিশাল ঝড় উঠেছিল। মনে হচ্ছিল আমি তাকে স্পর্শ করতে চাই, কিন্তু নিজের ইচ্ছেকে দমন করলাম। মাসি তখন হঠাৎ বললেন, যে মেয়ে তোর সঙ্গে বিয়ে করবে, সে খুবই ভাগ্যবান হবে। তুই নারীদের সম্মান করিস এবং তাদের অনুভূতি ভালোভাবে বুঝিস। তিনি নিজের চিন্তায় ডুবেছিলেন, কিন্তু হঠাৎ আমার দিকে তাকিয়ে বললেন, এই ঠান্ডা রাতে তুই কিছুই পরিসনি। এমন চলবে না। কুনাল, চাদরের ভেতরে চলে আয়। বাইরে খুব ঠান্ডা পড়ছে। এই কথা শুনে আমার হৃদয় দ্রুত স্পন্দিত হতে শুরু করল। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না যে এই সব কিছু কেন হচ্ছে। আমরা তখন একসঙ্গে একই চাদরের নিচে বসেছিলাম। মাসি বললেন, সরি কুনাল, আমি শুধু আমার কষ্টের কথা বলছিলাম। এখন বলো, তোমার জীবনে কি চলছে? আমি উত্তর দিলাম, মাসি, আমি শুধু চাকরির খোঁজে আছি, কিন্তু চাকরি পাচ্ছি না। মাসি বললেন, কোনো চিন্তা করো না কুনাল, তোমার সামনে এখনও অনেক বড় জীবন পড়ে আছে। নিশ্চয়ই একটা চাকরি পেয়ে যাবে। এরপর তিনি আমার আরও কাছাকাছি এলেন, যেন আমাকে জড়িয়ে ধরলেন। তারপর মাসি হাসতে হাসতে বললেন, তোমার কি কখনো মনে হয়নি যে তোমারও একজন গার্লফ্রেন্ড থাকা উচিত? আমি বললাম, মাসি, এমন চিন্তা তো আসে, কিন্তু এখনও তেমন কাউকে পাইনি। মাসি মুচকি হেসে আমার দিকে ফিরে বললেন, তাহলে বলো, তোমার কেমন গার্লফ্রেন্ড চাই? আমি সঙ্গে সঙ্গে উত্তর দিলাম, ঠিক আপনার মতো। মাসি অবাক হয়ে হাসতে হাসতে বললেন, আমার মতো কেন? আমি বললাম, কারণ আপনি খুব সুন্দর, বুদ্ধিমতী আর মনের দিক থেকে অসাধারণ একজন মানুষ। মাসি মজা করে বললেন, তুই মিথ্যে বলছিস। আমি হেসে বললাম, মিথ্যে কেন বলবো মাসি? যদি আপনি আমার চোখ দিয়ে নিজেকে দেখতে পারতেন, তাহলে বুঝতে পারতেন আমি সত্যি বলছি না মিথ্যা বলছি। এরপর মাসি একটু থেমে জিজ্ঞেস করলেন, তুই আমাকে নিয়ে কি ভাবিস? আমি শান্তভাবে উত্তর দিলাম, মাসি, আপনাকে আমার খুব ভালো লাগে। ধীরে ধীরে আমার মনে হচ্ছিল মাসিও হয়তো আমার প্রতি একটু আগ্রহ দেখাচ্ছেন। বাইরে ঠান্ডা বাড়ছিল আর ঘরের পরিবেশ যেন উষ্ণ হয়ে উঠছিল। মাসি হেসে বললেন, কুনাল, তুই প্রথম ব্যক্তি যে আমার এত প্রশংসা করল। তার মুখে এমন উচ্ছ্বাস ছিল যেন আমার কথাগুলো তাকে অনেক খুশি করেছিল। আসলে সবারই নিজের প্রশংসা শুনতে ভালো লাগে, আর আমার মাসি প্রশংসারই যোগ্য ছিলেন। আমি মাসিকে একটা কথা বলতে চেয়েছিলাম, কিন্তু কথাগুলো আমার মুখে এসে আটকে গেল। বুঝতে পারছিলাম না কেন, কিন্তু একটা জিনিস স্পষ্ট ছিল,
আমি চাইতাম মাসি সব সময় সুখী থাকুক এবং তার সব দুঃখ ভুলে থাকুক। অবশেষে সাহস করে বললাম, মাসি, আমার একটা কথা বলার আছে। প্লিজ, রাগ করবেন না। মাসি বললেন, বল কুনাল, তুই যা বলতে চাস। আমি বললাম, মাসি, আমি আপনাকে জীবনের নতুন সূচনা করতে সাহায্য করতে পারি। আমার কথা শুনে মাসি চুপ হয়ে গেলেন, আর আমি একটু নার্ভাস হয়ে পড়লাম। কিছুক্ষণ পর মাসি চুপ ভেঙে বললেন, কুনাল, তুমি যা বলেছ সেটা কি তুমি ভেবে বলেছ? আমি তোমার মাসি, স্ত্রী নই। তারপর মাসি কিছুক্ষণ নীরব থাকলেন। পরে বললেন, কুনাল, আমি ভাবছি এটা কি সঠিক হবে। আমি বললাম, যদি কোনো কিছু ঠিক করার জন্য সামান্য ভুল করতে হয়, তবে আমার মতে সেটা ভুল নয়। মাসি বললেন, তোমার কথায় যুক্তি আছে, কিন্তু আমাকে একটু ভাবার সময় দাও। আমি সম্মতি দিয়ে বললাম, ঠিক আছে মাসি, আপনি চিন্তা করে নিন। এরপর আমরা দুজন ঘুমিয়ে পড়লাম, কারণ পরদিন সকালে আমাকে একটি অনুষ্ঠানে যেতে হতো। পরের দিন আমি খুব সকালে উঠে পড়লাম, কারণ সকাল 7টায় আমাকে বের হতে হতো। বের হওয়ার সময় মাসি বললেন, কুনাল, সন্ধ্যায় ফিরে আসতে ভুল করো না। আমি তোমার জন্য অপেক্ষা করব। আমি মাথা নেড়ে বারাতের সঙ্গে বের হয়ে গেলাম। সেদিন মাসি অনুষ্ঠানে আসেননি। রাতে 9টা নাগাদ আমি খাওয়া সেরে মাসির বাড়ি ফেরার সিদ্ধান্ত নিলাম। মাসি তখন আমারই অপেক্ষায় ছিলেন। আমাকে দেখে হাসতে হাসতে বললেন, কুনাল, আজ তোমাকে খুব মিস করেছি। আমি বললাম, মাসি, আমিও আপনাকে খুব মনে করছিলাম। এরপর মাসি কফি বানিয়ে আনলেন। আমরা একসঙ্গে কফি খেতে খেতে কথা বলতে লাগলাম। হঠাৎ মাসি বললেন, কুনাল, তোমার গতকালের কথায় আমি রাজি হয়েছি। আমি বললাম, মাসি, একবার চেষ্টা করে দেখুন। আপনার ভবিষ্যৎ শুধু সুখ আর আনন্দে ভরে উঠবে। মাসি বললেন, তোমার এই উপকার আমি কখনো ভুলব না। তুমি আমার জন্য ঈশ্বরের মতো। তারপর আমাদের কথা আর অনুভূতি ধীরে ধীরে আমাদের আরও কাছাকাছি নিয়ে এলো। পরদিন সকালে মাসি খুব খুশি মনে ছিলেন। তাকে দেখে আমার মনও আনন্দে ভরে উঠল। মাসি আমাকে বললেন, কুনাল, তুমি আমার সমস্ত ইচ্ছা পূরণ করেছ। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি সঙ্গে সঙ্গে বললাম, মাসি, ধন্যবাদ দেওয়ার কিছু নেই। আমি শুধু চাই আপনি সবসময় সুখে থাকুন। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাতে আপনার জীবনে কখনো দুঃখ না আসে। এইভাবে আমি মাসির বাড়িতে 3 দিন কাটালাম এবং তার মুখে হাসি ফোটানোর জন্য যথাসাধ্য চেষ্টা করলাম। যখন বাড়ি ফেরার সময় হলো, তখন মাসির চোখে জল ছিল। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, আবার দেখা হবে মাসি। এই বলে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। প্রায় 3 মাস পর মাসির ফোন এলো। ফোনে মাসি আমাকে জানালেন যে তিনি মা হতে চলেছেন। এই সুখবরটি পাওয়ার পর আমি আনন্দে আপ্লুত হয়ে উঠলাম এবং ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানালাম। কিছু মাস পর আমার মাসি একটি ফুটফুটে ছেলের জন্ম দিলেন। আমার খুব ইচ্ছে ছিল আমি তাদের বাড়ি গিয়ে ছোট্ট ভাইটিকে দেখে আসি, কিন্তু তখনই আমার নতুন চাকরি শুরু হয়েছিল। ছুটি নেওয়া সম্ভব ছিল না, কারণ নতুন কাজে ছুটি নেওয়া মানে ঝুঁকি। সেই সময় স্মার্টফোনও ছিল না, যার কারণে আমি তার ছবি পর্যন্ত দেখতে পারিনি। প্রায় 1 বছর পর আমার বিয়েতে মাসির সঙ্গে দেখা হলো। সেই সময় প্রথমবার আমার ছোট ভাইকে দেখি। তাকে দেখে আমার চোখে জল চলে এসেছিল। আবেগে আমি ভেঙে পড়লেও নিজেকে সামলে নিলাম। মাসিও খুব খুশি ছিলেন। তাদের আনন্দ দেখে আমার মনে হলো জীবন যেন সফল হয়েছে। বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট গল্প। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এমন আরও মজার এবং আবেগঘন গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে নতুন গল্প মিস না করেন। ধন্যবাদ। আমার নতুন বিবাহ হয়েছে, কিন্তু আমার স্বামী বিদেশে থাকেন। আমি সবসময় তার কথা ভেবে অস্থির থাকতাম, আর এই অস্থিরতার জন্য রাতে ঘুমও আসত না। একদিন বিশেষভাবে মনটা খুবই অশান্ত হয়ে উঠল, তাই আমার স্বামীর ফোন নম্বরে আমার কিছু ছবি পাঠিয়ে দিলাম। কিন্তু সেই ছবি ভুল করে আমার ভাতিজা কুনালের নম্বরে চলে গেল। ছবি দেখে সে একটু থমকে গেল, আর এরপর সে হঠাৎ আমার ঘরে এসে উপস্থিত হল। তারপর সে আমাকে, বন্ধুরা, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল। আশা করছি তোমাদের ভালো লাগবে। গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। রাতে আমার মন আরও অস্থির হয়ে উঠল, তাই আমি আমার স্বামী রাহুলকে ফোন করে জিজ্ঞেস করলাম, কবে আসবে তুমি, কারণ সে অনেক দিন ধরে বিদেশে রয়েছে। রাহুল জানালো যে এখনই ছুটি পাচ্ছে না, কিছু মাস আরও লাগবে। আমি শুনে বেশ চিন্তিত হয়ে পড়েছিলাম।
আমি জিজ্ঞেস করলাম, তুমি ফিরে আসতে চাইছ না কেন? সে বলল, দয়া করে বুঝতে চেষ্টা করো, আমাদের পরিবারের পরিস্থিতি তখনই ভালো হবে যখন আমি কঠোর পরিশ্রম করব। যদি আমি ছুটি নিয়ে আসতে থাকি তাহলে আমার চাকরি হারানোর সম্ভাবনা রয়েছে। একটু অপেক্ষা করো, আমি খুব শীঘ্রই ফিরে আসব। শুনে আমার মন ভেঙে গেল, কিন্তু আমি তাতেও অটল ছিলাম। সে বলল, কেবল কিছু মাস অপেক্ষা করো। রাহুলের কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। বিবাহের 1.5 মাস পরই রাহুল দুবাই চলে গিয়েছিল। আর এখন আমাদের বিয়ের 2 বছর হতে চলেছে। আমি অপেক্ষা করতে করতে পাগল হয়ে যাচ্ছিলাম। নতুন বিয়ে উপভোগ করার যে সব স্বপ্ন দেখেছিলাম সবই ভেঙে গেছে। আমি কত স্বপ্ন দেখেছিলাম যে আমি আমার স্বামীর সঙ্গে বিভিন্ন স্থানে ঘুরব, আমরা একে অপরের সঙ্গে প্রেমের কথা বলবো, আর প্রতিরাতে রাহুলের বাহুডলে কাটাব। কিন্তু সব স্বপ্ন কাচের মতো ভেঙে চুরমার হয়ে গেছে। রাহুলও তার হতাশার কথা বলতো, সবসময় বলতো যে সে আর থাকতে পারছে না এবং খুব শীঘ্রই বাড়ি ফিরে আসবে। তখন আমার মনে আশা জেগে উঠত যে খুব শীঘ্রই রাহুল ফিরে আসবে। কিন্তু অপেক্ষা করতে করতে 2 বছর পার হয়ে গেল এবং রাহুল এখনও ফিরে আসেনি। সে প্রতিবার নতুন নতুন অজুহাত দেখাতে লাগল। সে আমাকে সান্ত্বনা দিতে চেষ্টা করত, বলতো, পূজা, বুঝতে চেষ্টা করো। তোমার থেকে এবং পরিবারের সবার থেকে দূরে থাকা আমার জন্য সহজ নয়। কিন্তু যারা বিদেশে থাকে তাদের জন্য আয় রোজগার করাটা সহজ কাজ নয়। যদি ছুটি না পাই তাহলে কিভাবে আসব? বিয়ের পর থেকেই রাহুলের থেকে দূরে থাকছি। কঠিন হলেও নিজেকে বুঝিয়ে সময় কাটাচ্ছিলাম। কিন্তু যত দিন যাচ্ছিল আমার জন্য স্বামীর অনুপস্থিতিতে থাকা আরও কষ্টকর হয়ে উঠছিল। আমার সমস্ত আবেগই রাহুলের জন্য ছিল, আর বিবাহের সেই অল্প কিছু সময় যে ভালোবাসা সে আমাকে দিয়েছিল তাতে আমি যেন তার প্রেমে একেবারে মগ্ন হয়ে পড়েছিলাম। ওর ছাড়া এক মুহূর্ত কাটানো আমার পক্ষে কল্পনা করা কঠিন হয়ে পড়েছিল। কিন্তু রাহুল বিয়ের 1.5 মাস পরেই বলল, আমি দ্রুত ফিরে আসব। আমরা একসঙ্গে নতুন একটি জায়গায় থাকব। কিন্তু বিয়ের পর মাত্র 1.5 মাস একসঙ্গে থাকার পর থেকেই আমি একা। এখন এমন মনে হয় যেন আমি এখনও অবিবাহিত। আমার স্বামীও দূরে বসে আমার জন্য মন খারাপ করত, কিন্তু তার এই মন খারাপের বা আমার যত্ন নেওয়ার কি লাভ যদি সে আমার কাছে না থাকে? সে বলতো, তোমার ছবি পাঠিও, তোমাকে দেখলে আমার ক্লান্তি দূর হয়। কখনো ভিডিও কল করলে আমি রাহুলকে দেখে কেঁদে ফেলতাম। তখন সে আমাকে সান্ত্বনা দিত। রাহুল আমাকে আশ্বস্ত করত, বলতো, আমি চেষ্টা করছি, যদি আগামী সপ্তাহের মধ্যে ছুটি পাই তাহলে বাড়ি আসব। তুমি অতিরিক্ত চিন্তা করো না। কিন্তু প্রতিবার সে আমাকে নতুন আশার বাণী দিয়ে শেষমেশ জানাত, ছুটি পায়নি। তার যাওয়ার পর থেকে নিজেকে সাজানো গোছানো বন্ধ করে দিয়েছিলাম। যখনই রাহুল ভিডিও কলে আমার মলিন মুখ দেখত তখন তার মনও খারাপ হয়ে যেত। সে বলতো, নিজেকে একটু সুন্দর করে সাজাও, নতুন ছবি তুলে আমার কাছে পাঠাও। তার অনুরোধে নিজেকে আবার একটু সাজাতে শুরু করলাম। ভালো ভালো ছবি তুলে রাহুলের কাছে পাঠাতাম। আমার ছবি দেখে রাহুল মুগ্ধ হয়ে যেত, প্রশংসা করত, আর আমি লজ্জায় রাঙা হয়ে উঠতাম। আমি সবসময় প্রশংসা শুনতে পছন্দ করতাম, আর আমার মধ্যে সৌন্দর্যের কিছুটা অহংকারও ছিল। ছোটবেলা থেকেই নিজেকে নিয়ে প্রশংসা শুনতে ভালো লাগত। যখন রাহুল আমার প্রশংসা করত তখন সব দুঃখ ভুলে যেতাম। তার কথা শুনে মন আনন্দে নেচে উঠত। তবে আমার শাশুড়ি আমার এই পরিবর্তনটা সহজভাবে নেননি। একদিন তিনি আমাকে ডেকে বললেন, তোমার স্বামী তো বাড়িতে নেই, তাহলে কার জন্য এত সেজেগুজে থাকো? আমি হকচকিয়ে গেলাম, বললাম, মা, রাহুল ভিডিও কলে কথা বলে। রাহুল ভিডিও কলে কথা বলার সময় আমাকে ক্লান্ত ও অগোছালো দেখলে অভিযোগ করত। তাই তার কথামতো নিজেকে একটু সজ্জিত রাখতাম। আমার শাশুড়ি ছিলেন খুবই পুরনো চিন্তাধারার মানুষ, আর রাহুলের আমাকে এভাবে ভালোবাসা প্রকাশ করাটা তার পছন্দ ছিল না। তিনি কপালে ভাঁজ ফেলে বললেন, রাহুল দিনে একবার ভিডিও কলে কথা বলে। কিন্তু তুমি সারাদিনই এত সেজেগুজে ঘুরে বেড়াও কেন? বাড়িতে তোমার ভাতিজা তরুণ কুনাল আছে, এভাবে চলাফেরা করলে তার নজর তোমার দিকে পড়তে পারে। একটু খেয়াল রেখো। আমি চুপ করে গেলাম। আমার ভাতিজা কুনালের এখনও বিয়ে হয়নি, আর শাশুড়ি একবার বলেছিলেন যে সে নারীদের নিয়ে নেতিবাচক ধারণা পোষণ করে। তার একবার বিয়ের কথা পাকা হলেও সে নিজেই সেই সম্পর্ক ভেঙে দিয়েছিল। শুনে একটু অবাক হয়েছিলাম, কিন্তু তেমন গুরুত্ব দিইনি। শাশুড়ির নিয়মের কারণে দিন দিন আমার মন খারাপ হতে লাগল। যখনই রাহুলের ফোন আসত আমি কাঁদতাম আর বলতাম, তোমার মা এখন আমার সাজগোজের উপরও নিয়ন্ত্রণ চাপিয়ে দিয়েছেন।
রাহুল আমাকে শান্ত করার চেষ্টা করত, বলতো, এ নিয়ে ভাবো না, মা যা বলছেন ঠিকই বলছেন। তুমি আমার স্ত্রী, আমার উপস্থিতিতে সাজগোজ করলে ভালো লাগে। বাড়িতে আমার ছোট ভাতিজা রয়েছে, তাই এই বিষয়ে একটু খেয়াল রাখলে ভালো হয়। তুমি তো জানি সে এখানে থেকেই বড় হয়েছে। রাহুলের কথাগুলো শুনে আমার মন খারাপ হয়েছিল। এমন মনে হলো যেন সেও আমার উপর পুরোপুরি ভরসা করতে পারছে না। আমি ছিলাম একজন সুন্দরী মেয়ে, সাজলে আরও সুন্দর লাগত। সত্যি বলতে আমার কুনা মাঝে মাঝে আমাকে নজরে রাখত, আর আমার শাশুড়িরও একটা ভয় ছিল যাতে স্বামীর অনুপস্থিতিতে আমি কোনো ভুল পথে না যাই। কারণ আমি ছিলাম এক তরুণী, নতুন বিবাহিতা। বিয়ের পর স্বামীর সঙ্গ পাওয়াটা একজন মেয়ের স্বাভাবিক চাহিদা। কিন্তু যখন স্বামী সেই চাহিদা পূরণ করতে না পারে, তখন অনেক সময় মনে নানা রকমের ভাবনা আসতে পারে। সম্ভবত এ কারণেই আমার শাশুড়ির মনে এমন ভয় কাজ করছিল। বিয়ের পর নিজেকে গুছিয়ে রাখতাম, তবে এখন শাশুড়ি আপত্তি জানাতেন। স্বামীকে জানালে সেও বলতো, মা ঠিকই বলেছেন। আমি রাহুলকে বোঝাতাম যে আমাকে অন্তত নিজের মতো করে সাজগোজ করতে দিক, যাতে আমি প্রাণ খুলে জীবনটা উপভোগ করতে পারি। কিন্তু রাহুলও এতে রাজি হতো না। আমি যেন নিজের মধ্যে বয়সের ভার অনুভব করতে শুরু করলাম। মনে হতে লাগল শাশুড়ি অয়থাই আমার উপর এত নিয়ন্ত্রণ আরোপ করছেন, বিশেষত যখন আমার কুণালের এমন কিছুতেই আগ্রহ নেই। আমার ভাতিজা কুণাল একবার বিবাহ হলেও বিয়ের আগেই সেই সম্পর্ক ভেঙে দিয়েছিল। শাশুড়ি বলেছিলেন মেয়েটি ছিল খুবই সুন্দরী, কিন্তু আমার কুণাল কেন জানি না তার সঙ্গে সম্পর্ক চালিয়ে যেতে পারেনি। সে ছিল শান্ত স্বভাবের, নিজের মতো থাকত। প্রতিদিন সকালে বাড়ি থেকে বের হতো আর রাতে ফিরে নিজের ঘরেই থাকত। প্রয়োজন ছাড়া তেমন কথা বলত না, ঘর থেকে বের হয়ে সময়ও কাটাত না। এখন আমারও মনে হতে লাগল হয়তো ওর কোনো ব্যক্তিগত শারীরিক সীমাবদ্ধতা রয়েছে, যার জন্য সে আর বিয়ে করার চেষ্টা করেনি। হয়তো এটাই ভালো, যাতে আরেকটি মেয়ের জীবন ক্ষতিগ্রস্ত না হয়। আমি কিছুতেই পরিস্থিতি মেনে নিতে পারছিলাম না, বারবার রাহুলকে ফিরে আসতে অনুরোধ করতাম। রাহুল বিদেশে কঠোর পরিশ্রম করছিল, আর আমি এখানে দুশ্চিন্তায় ভুগতাম। কষ্টে বলতাম, রাহুল, এবার ফিরে আসো, আমার ধৈর্য ফুরিয়ে আসছে। রাহুল বলতো, আর একটু ধৈর্য ধরো, টাকা জমাচ্ছি যাতে ফিরে এসে আমাদের কোনো অসুবিধা না হয়। শাশুড়ির মানা করার পর সাজগোজ বন্ধ করেছিলাম, কিন্তু রাতে রাহুলের কথা মনে পড়ত। বিছানায় শুয়ে তার বাহুতে ঘুমানোর আকাঙ্ক্ষা জাগত। অতিরিক্ত কষ্ট পেলে স্নানে যেতাম, নিজের ছবি তুলতাম এবং নিজেকে দেখে ভালো লাগত। এভাবে চলতে চলতে আমি কখন যে ভেতরে ভেতরে দুর্বল হয়ে পড়েছি তা নিজেই বুঝিনি। এখন বেশিরভাগ সময় একা থাকলে নিজেকে ব্যস্ত রাখার জন্য নানাভাবে ছবি তুলতাম। আস্তে আস্তে এই অভ্যাসটা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে আমার পক্ষে এটি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছিল। একদিন আবেগের মুহূর্তে এমন কিছু করে ফেললাম যা সাধারণত কেউ সহজে করেন না। মনে হচ্ছিল রাহুল আমার সৌন্দর্যকে মুগ্ধ হয়ে দেখুক, এই আকাঙ্ক্ষাই আমাকে বিচলিত করছিল। নিজের সিদ্ধান্তগুলো নিয়ে ভাবার সময় পাইনি, আর এই ছোট্ট পদক্ষেপেই আমার জীবনে বড় পরিবর্তন আসতে শুরু করল। আমার শাশুড়ি সবসময় আমার দিকে কৌতূহলভরা নজরে তাকিয়ে থাকতেন। বেশিরভাগ সময় আমি নিজ ঘরে কিংবা একা থাকলে তার চোখে কিছুটা সন্দেহ ফুটে উঠত। মাঝে মাঝে তিনি কিছু প্রশ্ন করতেন, আর মুখের অভিব্যক্তিতে যেন মনের ভাব প্রকাশ পেত। একদিন হঠাৎ আমার মোবাইল নষ্ট হয়ে গেল, আর আমি খুবই চিন্তায় পড়ে গেলাম। ছবি তোলার যে নতুন শখ আমার মধ্যে জন্মেছিল সেটা যেন আমার নিত্যদিনের সঙ্গী হয়ে গিয়েছিল। মোবাইল ঠিক করানোর জন্য দোকানে দিতে হতো, আর তাতে আমার কিছু ব্যক্তিগত ছবি ছিল। যদি কেউ দেখে ফেলত তাহলে বড় বিপদে পড়তে হতো। রাহুল একদিন শাশুড়ির ফোনে কল করেছিল, আর সেই সুযোগে আমি মোবাইল নষ্ট হয়ে যাওয়ার বিশ্বাসটা জানালাম। রাহুল বলল, কোনো চিন্তা করো না, তোমার মোবাইলটা কুণালকে দিয়ে দাও, সে তো তার বন্ধুর দোকান থেকে ঠিক করিয়ে আনতে পারবে। তার কথায় আমি একটু স্বস্তি পেলাম, কারণ আমার কুণাল এমন কেউ ছিল না যে আমার ব্যক্তিগত ব্যাপারে ঢু মারবে। সকালে আমি মোবাইলটা কুণালকে দিলাম, আর বিকেলে সে সেটা ঠিক করিয়ে নিয়ে এলো। যখন মোবাইল আনতে তার ঘরে গেলাম, তখন শাশুড়ি আমাকে তার ঘর থেকে বেরোতে দেখে ফেললেন। তারপরই আমাকে ডেকে প্রশ্ন করলেন কেন আমি কুণালের ঘরে গিয়েছিলাম। আমি ব্যাখ্যা করলাম, মা, আমার মোবাইল নষ্ট হয়েছিল, সেটাই ঠিক করানোর জন্য তাকে দিয়েছিলাম। কিন্তু আমার কথায় তিনি সন্তুষ্ট হলেন না। এরপর তিনি এমন কথা বললেন যা আমাকে চিন্তায় ফেলে দিল। তিনি বললেন, তুমি যেন অদ্ভুত সব কাজ করছো আজকাল।
কখনো সাজুগুজু করে বাইরে চলে আসছ, আবার কখনো নিজের ঘরে দরজা বন্ধ করে রাখছ, আর বাথরুমে ঢুকলে অনেক দেরি করো। আমি বেশিরভাগ সময় বাথরুমে কাটালে শাশুড়ি খেয়াল করতেন এবং আমাকে নিয়ে নানা মন্তব্য করতেন। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে ভাবতাম, কেন তিনি এত ছোটখাটো ব্যাপারেও আমার উপর নজর রাখছেন। মনে মনে চিন্তা করতাম, তার আসল সমস্যা কি? আমার কোনো কাজই যেন তার কাছে সহ্য হয় না। তবে সত্যি বলতে তিনি জীবন সম্পর্কে অনেক কিছু জানতেন এবং অভিজ্ঞতাসম্পন্ন একজন ছিলেন। তিনি বুঝতে পারছিলেন যে আমার মধ্যে পরিবর্তন আসছে এবং হয়তো ভাবছিলেন আমি আমার স্বামীর অনুপস্থিতিতে যেন বিভ্রান্ত হয়ে না যাই। এরপর আমি তার কথাগুলো পাত্তা না দেওয়া শুরু করলাম। প্রতিদিন রাতে শাশুড়ি ঘুমানোর আগে এক গ্লাস দুধ পান করতেন। একদিন তাকে দুধ দিতে তার ঘরের দিকে যাচ্ছিলাম। দরজার কাছে পৌঁছে হঠাৎ ভেতরে কথা শোনা গেল এবং অবাক হয়ে শুনলাম যে আমার নামও আলোচনা হচ্ছিল। আমি চুপ করে দরজার বাইরে দাঁড়িয়ে থাকলাম। ভেতরে শাশুড়ি আর কুনাল দরজা বন্ধ করে গোপনে কথা বলছিলেন, আর তাদের কথাগুলো শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। মনে হচ্ছিল তাদের কথাগুলো ভীষণ বিস্ময়কর ও অপ্রত্যাশিত ছিল। কিছুক্ষণের জন্য আমার ইচ্ছে হলো ভেতরে ঢুকে কথা বলি, তবে মিথ্যে ঝামেলা বাড়াতে চাইনি। আমি খুব চিন্তিত হয়ে নিজের ঘরে এসে মাথা ধরে বসে পড়লাম। এইসব ভাবতে ভাবতেই পাগল হয়ে যাচ্ছিলাম। আমি সবসময় আমার কুনালকে সোজাসাপটা একজন মানুষ মনে করতাম, কিন্তু আমি জানতাম না তার মধ্যে এমন কিছু ভাবনা থাকতে পারে। লজ্জায় আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, স্বামীকে এসব জানাতে লজ্জা লাগছিল, রাতটা পুরোপুরি টেনশনে কেটেছিল। ঘুম না আসায় মোবাইলটা হাতে নিয়ে নিজের একটা ছবি দেখতে লাগলাম। মনে হঠাৎ খেয়াল এলো, এই ছবিটা আমার স্বামীকে পাঠাই। পরের মুহূর্তেই একটা সুন্দর আমার স্বামী রাহুলের নম্বরে পাঠিয়ে দিলাম। কিন্তু পরক্ষণেই বুক ধক করে উঠল, কারণ ভুলবশত ছবিটা আমার ভাতিজা কুনালের নম্বরে পাঠিয়ে ফেলেছিলাম। সময় দেখলাম রাত তখন 2টা। ভাবলাম এই সময় নিশ্চয়ই আমার কুনাল ঘুমিয়ে আছে, কিন্তু সকাল পর্যন্ত অপেক্ষা করতে পারব না। যদি সে জেগে ওঠে আর ছবিটা দেখে ফেলে, তবে তার সামনে চোখ তুলতে পারব না। ছবি এমন কিছু ছিল না যা অন্য কেউ দেখলে ভালো লাগত। আমার কিছুই বুঝে উঠতে পারছিলাম না কি করব। ঘরে পায়চারি করতে লাগলাম, চিন্তা করতে করতে মাথা কাজ করা বন্ধ করে দিচ্ছিল। আমার মনে তখন একটাই ভয়, যদি সেই ছবিটা আমার কুনালের ফোনে থেকে যায়, তবে একেবারে অপ্রস্তুত পরিস্থিতি তৈরি হবে। যদিও নিজের ফোন থেকে আমি ছবিটা ডিলিট করে দিয়েছিলাম, কিন্তু এই প্রযুক্তির যুগে ডিলিট করা ছবি আবারও দেখা যেতে পারে। ভাবলাম কুনালের ঘরে গিয়ে সরাসরি তার ফোন থেকে ছবিটা মুছে ফেলা যায় কিনা। তবে এমন কিছু করলে হয়তো সে আমাকে ভুলভাবে দেখবে। তবু সাহস করে ঘর থেকে বাইরে তাকালাম। পুরো বাড়িতে তখন এক অদ্ভুত নিস্তব্ধতা। সবাই নিজ নিজ ঘরে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে, আর আমার মন পুরোপুরি অশান্ত। কুনালের ফোন থেকে ছবি ডিলিট না করা পর্যন্ত যেন মনে শান্তি পাচ্ছিলাম না। অবশেষে ধীরে ধীরে পায়ে হেঁটে কুনালের ঘরের দিকে এগোলাম। বুকটা ভয় আর উৎকণ্ঠায় জোরে জোরে ধুকপুক করছিল। যদি শাশুড়ি বা শ্বশুর আমাকে এভাবে দেখে ফেলে, তাহলে সন্দেহ করবে। নিঃশব্দে পা ফেলে কুনালের ঘরের দরজার কাছে পৌঁছলাম। ঘরটা ছিল অন্ধকার। কুনাল নিশ্চিন্তে বিছানায় ঘুমিয়ে আছে। আমি আস্তে আস্তে পায়ের শব্দ না করে বিছানার পাশে গিয়ে দাঁড়ালাম। ভাগ্যক্রমে তার মোবাইলটা হাতের কাছে ছিল। হাতে নিয়ে দেখলাম ফোনে ফিঙ্গারপ্রিন্ট লক দেওয়া। তখন হঠাৎ কুনালের দিকে তাকিয়ে কি করব তা ভেবে অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। আমি ভেবেছিলাম একটু চেষ্টা করলে হয়তো কুনালের ফোনের লকটা খুলতে পারব। গভীর ঘুমে থাকা কুনালের আঙুলটা ফোনের স্ক্রিনে লাগাতেই সঙ্গে সঙ্গে লক খুলে গেল। দ্রুত ছবি মুছে ফেলার জন্য ফোনের গ্যালারি খুললাম। কিন্তু গ্যালারি খুলতেই আমার মাথায় যেন বজ্রপাত হল। কারণ সেখানে শুধু ওই একটি ছবি নয়, আরও অনেকগুলো ছবি এবং ভিডিও ছিল, যা দেখে আমি হতবাক হয়ে গেলাম। এসব ছবিগুলো এমন ছিল যা আমি ব্যক্তিগত সময়েই তুলেছিলাম, যেগুলো কেউ দেখবে বলে কখনো ভাবতেও পারতাম না। আমি বিস্ময়ে ভরা চোখে কুনালের ফোনের দিকে তাকিয়ে রইলাম, আর আমার হাত কাঁপতে লাগল। মুহূর্তেই বুঝে গেলাম যে কিভাবে আমার কুনাল এসব ছবি তার ফোনে পেয়েছে। আমার গোপনীয়তা এভাবে ভেঙে যাওয়ায় মনে হচ্ছিল পায়ের তলায় মাটি সরে গেছে। আমি তো কুনালের ঘরে শুধু নিজের ছবি মুছে ফেলার জন্যই গিয়েছিলাম, কারণ ভেবেছিলাম যে সে এসব বিষয়ে আগ্রহী নয়। কিন্তু আসলে তার ফোনে আমার অনেক ব্যক্তিগত ছবি জমা ছিল। সেদিনের মতো একটা বড় ধাক্কা আগে কখনো খাইনি।
আরও জানলাম যে সে আমার শাশুড়ির কাছে গিয়ে আমার নামে নানান বাজে কথা বলে, যেন আমার চরিত্র নিয়ে সন্দেহ তৈরি করতে চায়। তখন আমি জানতাম না যে আমার ভাতিজা কুনাল আমার ব্যক্তিগত ঘরের এবং বাথরুমের বিষয়েও জানে। তবে তার ফোনে নিজের ছবি দেখে বুঝতে পারলাম যে সে আমার সবকিছুই নজরে রেখেছিল। ছবিগুলো ডিলিট করতে করতে হঠাৎ আমার কুনাল ঘুম থেকে উঠে আমাকে দেখে হতভম্ব হয়ে গেল। সে আমার হাতে তার ফোন দেখে দ্রুত ফোনটা ছিনিয়ে নিল। বিরক্ত হয়ে জিজ্ঞেস করল, তুমি এই সময় আমার ঘরে কি করছ? তার ব্যবহার দেখে আমার রাগ বেড়ে গেল। বললাম, কিভাবে সাহস হয় আমার এই ছবিগুলো রাখার? আমি এই বাড়ির বউ। তুমি এত নিচু মানসিকতার কেমন মানুষ? সে হাসতে লাগল, যেন এসব তার কাছে মজার বিষয়। বলল, আমি তো কোনো ছবি তুলিনি, তুমি নিজের ঘরে আছো, কিভাবে তুলব আমি? এ কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম, আর তার আসল উদ্দেশ্য তখন পুরোপুরি পরিষ্কার হয়ে গেল। কুণালের মিথ্যে কথা শুনে আমার রাগ আরও বেড়ে গেল। সে বলল, এই ছবিগুলো তুমি নিজেই তুলে আমাকে দিয়েছ। আমি রেগে বললাম, কিভাবে ভাবছ আমি এমন ছবি তোমাকে পাঠাবো? এরপর বললাম, যা হয়েছে হয়েছে, সব ছবি মুছে ফেলো, নইলে আমি সব বলবো। কিন্তু কুণাল নির্বিকারভাবে পানি খেতে লাগল। তার এই আচরণে আমার রাগ আরও বাড়ল। আমি জোর দিয়ে বললাম, এখনই আমার সামনে সব ছবি ডিলিট করো। কিন্তু কুণাল বলল, এই ছবিগুলো মুছব না। তোমার স্বামীকে সব বলবো যে তুমি বিশ্বস্ত নও। সে আমাকে ভয় দেখিয়ে বসে রইল। আমি পাল্টা বললাম, আমার স্বামী সব জানে, এই ছবিগুলো আমি নিজের জন্য তুলেছিলাম। কুণাল মুচকি হেসে বলল, তবে এই ছবিগুলো আমার কাছে এলো কিভাবে? সে দেখালো, যখন আমার ফোন ঠিক করছিল তখন ছবিগুলো পেয়েছে। আমি বুঝলাম, এই পরিস্থিতিতে আমার স্বামীও হয়তো বিশ্বাস করত না, আর শাশুড়িও আমাকে ভুল বুঝে বসেছিলেন। চোখে জল ফেলতে লাগলাম। কুণালকে অনুরোধ করলাম যেন ছবিগুলো মুছে ফেলে। বললাম, তুমি যা চাইবে তাই দেব, কেবল আমার ছবি ডিলিট করে দাও। কিন্তু সে বলল, আমার কিছুই চাই না, এখনই আমার ঘর থেকে বেরিয়ে যাও। সে আমাকে জোর করে ঘর থেকে ঠেলে বের করে দিল, আর আমি কান্নায় ভেঙে পড়লাম। আমার তখন মাথা কাজ করছিল না, শুধুই মনে হচ্ছিল যে কোনো মূল্যে এই ছবি মুছে ফেলতে হবে। যদি সে আরও কিছু দাবি করে, এমনকি অসম্ভব কিছু চায়, তাও আমি হয়তো মেনে নিতাম। কারণ আমার এই গোপন বিষয়টি স্বামীর কাছে গেলে সে আমাকে ছেড়ে দিটায়, এমন আশঙ্কাই ছিল সবচেয়ে বড় ভয়। তাই নিজের আত্মমর্যাদা ভুলে তার সব কথা মেনে নিতে প্রস্তুত ছিলাম, কিন্তু কুণাল আমাকে ঠেলে বের করে দেওয়ায় বুঝলাম, হয়তো তার আগ্রহ এসব বিষয়ে নেই। সত্যি যদি থাকত, তবে এই সুযোগটা সে হাতছাড়া করত না। আমি ঘরে ফিরে কান্নায় ভেঙে পড়লাম। অনেকবার চেষ্টা করেছি যে কুণালের ফোন থেকে ছবিগুলো মুছে দিই, কিন্তু সে আমাকে সেই সুযোগটাই দেয়নি। সারাক্ষণ তার আশেপাশে ঘোরাঘুরি করে অনুরোধ করেছি ছবিগুলো ডিলিট করার জন্য, কিন্তু প্রতিবারই সে অস্বীকার করত এবং রাগের সঙ্গে আমাকে ঘর থেকে বের করে দিত। রাহুল যখন ফোন করত, আমি উদাসীনভাবে কথা বলতাম। সে বারবার জানতে চাইত, তোমার কি হয়েছে, কিন্তু এসব কিভাবে তাকে বলতাম। একদিন সিদ্ধান্ত নিলাম, সত্যিটা রাহুলকে জানাবো, ভয়ে বেঁচে থাকা আর সম্ভব না। যদি আমি নিজে না বলি, কুণাল একদিন সব ফাঁস করবেই। ভয়ে ভয়ে রাহুলকে বললাম, রাহুল, আমি ফোনে কিছু ছবি তুলেছিলাম। রাহুল হেসে বলল, তাতে কি হয়েছে? আমি বললাম, ছবিগুলো একটু অন্যরকম ছিল, বাথরুমে তুলেছিলাম। রাহুল চমকে উঠে বলল, এগুলো ডিলিট করো, এমন ছবি সম্মানজনক নয়। মোবাইল হারালে বা ফাঁস হলে কিভাবে মুখ দেখাব? রাহুল আমাকে বকছিল, কিন্তু পুরো সত্য তখনও বলিনি। নিজেকে দোষারোপ করলাম, ইস, কেন এমন করলাম? না করলে আজ এতটা বিপদে পড়তে হতো না। আমি বারবার কুণালকে অনুরোধ করতে থাকলাম যেন সে আমার ছবিগুলো মুছে ফেলে। তাকে কথা দিলাম যে এরপর আর এমন ভুল কিছু করব না। কিন্তু তখন সে এমন কিছু বলল যে আমি বাকরুদ্ধ হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। তার আসল উদ্দেশ্য বুঝে আমার ভেতরটা শিউরে উঠল। কুণালের আশেপাশে ঘোরাঘুরি করতে দেখে শাশুড়ির সন্দেহ বাড়ল। একদিন সে বলল, বৌমা, কেন বারবার কুণালের ঘরে যাচ্ছ? আমাদের পরিবারে এসব মানায় না। তার প্রশ্নে আমি ঘাবড়ে গিয়ে তাড়াহুড়ো করে বললাম, মোবাইল নষ্ট হয়েছিল তাই ঠিক করাচ্ছি। কিন্তু শাশুড়ি বিশ্বাস করল না, বলল, আমি রাহুলকে শিগগিরই ফিরিয়ে আনব। তোমার আচরণ আমাদের পরিবেশ নষ্ট করছে। শাশুড়ির সন্দেহে আমি লজ্জিত হয়ে পড়লাম। 1 মাস এভাবে কাটল।
কুনাল প্রায় আমাকে ডেকে নিজের মতো চলতে বাধ্য করত, আর আমি কান্নাভেজা চোখে তার ঘর থেকে বের হতাম। তাকে বারবার মুক্তি দিতে অনুরোধ করেও কোনো লাভ হয়নি। শাশুড়ির সন্দেহ ক্রমশ বাড়ছিল। অবশেষে 1 মাস পর রাহুল দেশে ফিরল। তাকে দেখে স্বস্তির বদলে এক অজানা আতঙ্কে পাথর হয়ে গেলাম। আমি ভেতরে ভেতরে ভয়ে সাদা হয়ে গিয়েছিলাম। রাহুল যখন আমাকে ছেড়ে গিয়েছিল তখন আমি একেবারে অন্যরকম ছিলাম। এখন এই অপরাধবোধের ভারে নিজেই যেন হারিয়ে যাচ্ছিলাম। ভাবছিলাম, সত্যটা যদি রাহুল জানতে পারে তবে হয়তো আমাকে ত্যাগ করবে। আমি কষ্টে নিজেকে সামলে সামান্য হাসি মুখে এনেছিলাম, কিন্তু ভেতরে আমার মন ক্রমাগত কাঁদছিল। যদি পুরনো দিনের মতো ভালো থাকতাম, তবে আজ তার ফেরার দিনে আমিও আনন্দে ভরে উঠতাম। রাহুল অনেক উপহার নিয়ে ফিরল আর বলল, তোমার থেকে দূরে থাকাও আমার জন্য কঠিন ছিল, কিন্তু আমাদের ভবিষ্যতের জন্য কাজ করছিলাম। তার কথা শুনে আমার লজ্জায় চোখ ভিজে গেল। রাহুল অবাক হয়ে বলল, কাঁদছ কেন? আমি বললাম, এগুলো আনন্দের কান্না। রাহুলের ফেরার পরও ভেতরে অপরাধবোধ তাড়িয়ে বেড়াচ্ছিল। একা পেলে কুনালকে মিনতি করতাম, আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়েছে, আমি অনুতপ্ত। কিন্তু কুনাল নিষ্ঠুরভাবে বলল, ঠিক সময় মতো সব রাহুলকে চাচাকে বলব। যদি ক্ষমা করে তাহলে দূরে সরে যাব, কিন্তু না হলে কখনো ক্ষমা করতাম না। তার এই কথায় আমি ভেঙে পড়লাম। সে আমার দুর্বলতার সুযোগ নিচ্ছিল এবং ব্ল্যাকমেল করে চলছিল। আমার ভুল বুঝে কুনালকে ছবিগুলো মুছে ফেলতে বলেছিলাম, কিন্তু সে রেগে গিয়ে বলল, আমি রাহুলকে তোমার সব কাজ দেখাব। তুমি তার বিশ্বাসের সঙ্গে খেলেছ। আমি কাঁদতে কাঁদতে তাকে অনুরোধ করলেও সে অবজ্ঞাসূচকভাবে বলল, তুমি সব সীমা পার করে ফেলেছ। তুমি একজন বিশ্বাসঘাতক। তোমার মতো কাউকে আমি স্পর্শ করতে চাই না। সে আরও জানায়, তার আগের বাগদত্তাও অনৈতিক সম্পর্কের জন্য তাকে ছেড়ে যায়, যা তাকে নারীদের প্রতি ঘৃণা করতে শিখিয়েছে। কুনাল বলল, আমার ভাই দূরে কষ্ট করছে, আর তুমি তার সম্মান নষ্ট করছ। একদিন বাড়িতে শুধু আমি, রাহুল আর কুনাল ছিলাম। সেই সুযোগে কুনাল রাহুলের সামনে আমার কিছু ব্যক্তিগত ব্যাপার প্রকাশ করল। সে আমার কিছু পুরনো অনলাইন পোস্টের স্ক্রিনশট দেখাল, যা দেখে রাহুলের মনে সন্দেহ ও আস্থাহীনতা তৈরি হয়। রাহুল খুব কষ্ট পেয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিল, মায়ের বাড়িতে ফিরে আমার নিজের ভুলের কারণে সংসার হারানোর যন্ত্রণা অনুভব করলাম। হতাশায় একদিন নিজেকে আঘাত করার চেষ্টা করেছিলাম, তবে ভাগ্যক্রমে বেঁচে যাই। হাসপাতালে জ্ঞান ফেরার পর দেখলাম আমার স্বামী রাহুল সেখানে দাঁড়িয়ে আছে। রাহুল জানালো যে সে আমাকে আরেকটি সুযোগ দিতে চায়, তবে এটিই হবে আমার শেষ সুযোগ। বাড়ি ফিরে আমি নতুনভাবে জীবন শুরু করার সিদ্ধান্ত নিলাম। নিজের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে এবার রাহুল ও তার পরিবারের জন্য সেবা ও যত্ন করতে মনোযোগী হলাম। রাহুলের ক্ষমার জন্য আমি কৃতজ্ঞ, যা আমাকে জীবনে নতুনভাবে এগিয়ে চলার প্রেরণা দিয়েছে। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে।